আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 10 বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 বছরের পক্ষে তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। পায়ে হেঁটেই গাজায় পৌঁছেছে 2 লাখেরও বেশি ফিলিস্তিনি। বরিশালের কাছে হেরে প্লে অফের দৌড়ে পিছিয়ে গেল খুলনা। এবার বিস্তারিত। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেয়া ও ইসলাম বিরোধী কথা না বলা সহ মোট 10টি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। দর্শক, আজকে আমাদের সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার দেশের ডেপুটি চিফ রিপোর্টার বাসির জামাল ভাই। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের যে 5টি সংবাদ নিয়ে আমরা কথা বলবো, তার আগে শুরুতেই যেই বিষয়টি নিয়ে আমরা শুরু করেছিলাম আজকের ডেইজ ইভেন্ট, সেটি হচ্ছে যে 10টি বিষয়ে একমত হয়েছেন, একটা স্বাক্ষরও করেছেন একটি 10টি সিদ্ধান্তে। সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে গিয়েছিলেন। তো এই যে নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটি দল, তাদের কদর বাড়ছে কিনা আপনি কি মনে করেন? আমরা দেখছি যে একদিকে জামায়াত তাদের সাথে বসছে, অন্যদিকে বিএনপি আজকে বসলো। ধন্যবাদ আপনাকে। আজকের সংবাদ পর্যালোচনায় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির চরমনার পীর জনাব মাওলানা রেজাউল করিমের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের পল্টনের কার্যালয়ে বৈঠক করেছেন এবং তারা 10টি বিষয়ে মতৈক্য প্রকাশ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে যে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন এবং শরিয়া বিরোধী কোনো আইন এবং ইসলাম বিরোধী কোনো বক্তব্য কেউ দিবে না, এই বিষয়ে তারা সহ 10টা বিষয়ে তারা একমত পোষণ করেছেন। এর আগে আমরা দেখেছি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তাদের চরমোনাইয়ের বরিশালে তাদের বাড়িতে দেখা করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনি নিশ্চয়ই খুব সুন্দর করে বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে দলগুলোর কদর বাড়ছে। আসলে ঠিকই বলেছেন, কারণ ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলো বাংলাদেশে তাদের একটা গুরুত্ব রয়েছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং ইসলাম ভাবাপন্ন যারা মাওলানা রয়েছেন, ইসলামী বিশেষজ্ঞ রয়েছেন, তাদের একটা প্রভাব বাংলাদেশের মানুষের মধ্যে, ভোটারের মধ্যে রয়েছে। সেই ক্ষেত্রে বড় দলগুলো এসব দলগুলোকে তাদের সাথে নেওয়ার চেষ্টা করে ভোটের বিশ্লেষণের প্রেক্ষিতে। এই ক্ষেত্রে জামাত ইসলাম দেখা করেছেন, পরে বিএনপি মহাসচিব বৈঠক করেছেন। এটা গুরুত্বপূর্ণ এবং দুই দল একমত হয়েছেন যে তারা একটা বিষয়ে একমত হয়েছেন। বর্তমানে যে বিষয়গুলো খুব চর্চিত, এটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে। আসলে সংস্কারও খুব প্রয়োজন, পাশাপাশি নির্বাচনটাও প্রয়োজন। আমাদের শিক্ষার্থী ভাইরা বলছেন যে সংস্কারটা আগে, তারপর নির্বাচন। খুবই গুরুত্বপূর্ণ, সংস্কার প্রয়োজন, কারণ গত 15 বছর ধরে বাংলাদেশে যে ফেসিবাদ চলছিল, এই ফেসিবাদ দূরীভূত করার জন্য সংস্কারটা খুবই প্রয়োজন রাষ্ট্রক্ষেত্রে। সেই ক্ষেত্রে বিএনপিও একমত, ইসলামী আন্দোলনও একমত, অন্যান্য দলগুলোও একমত। এখন সমস্যা হচ্ছে যে সংস্কার কত দূর পর্যন্ত করবে। এটা বেশি টেনে নিয়ে গেলে, কারণ এই গভর্নমেন্টের কিন্তু ম্যান্ডেট নেই, মানে নির্বাচনের মাধ্যমে গভর্নমেন্ট ক্ষমতায় আসেনি। একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই গভর্নমেন্ট ক্ষমতায় এসছে, সব রাজনৈতিক দলই গভর্নমেন্টকে সমর্থন দিয়েছে, কিন্তু এটাই কিন্তু ম্যান্ডেটের শেষ কথা না। এই জন্য নির্বাচনটা প্রয়োজন। তো বিএনপি বলছে যে যতটুকু সংস্কার নির্বাচনের ক্ষেত্রে, একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে হওয়া প্রয়োজন, ততটুকু সংস্কার শেষ করে নির্বাচনে চলে যাওয়া। আজকে দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশও সেই
সেই ইয়াতেই একমত পোষণ করেছেন। এটা বেশ ভালো যে সামনে দেখি আরও কত দলগুলোর সাথে তারা বসে এবং কিভাবে আগায় আমরা ভবিষ্যতের দিকে। একটা বিষয় সেটি হচ্ছে যে নির্বাচনে আগামী নির্বাচনকে সামনে রেখে কিন্তু নতুন একটা মেরুকরণ বলা যায় যে দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াত ইসলাম এবং বিএনপি তারা একরকম এখন উভয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনের মানে রাজনীতির মাঠে অবস্থান করছে বলা চলে। যেহেতু আওয়ামী লীগ নেই, তো রাজনীতিতে দুইটা মেরুকরণ হচ্ছে বলা যেতেই পারে। সেক্ষেত্রে যদি জামায়াতের নেতৃত্বে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে ইসলামী দলগুলো একটা জোট, একটা গুঞ্জন, জামায়াতের নেতৃত্বে যদি অন্যান্য ইসলামী দলগুলো জোট করে সেক্ষেত্রে বিএনপি বেকায়দায় পড়তে পারে কিনা নির্বাচনে? জামাত ইসলামী দীর্ঘদিন ধরেই বিএনপির সঙ্গে ছিল, অনেক দিন ধরেই বিএনপির সঙ্গে একসাথে আন্দোলন করেছেন। কিন্তু দশম নির্বাচনের পর থেকে যখন জামাত ইসলামের উপর বিগত সরকারের অত্যাচার নির্যাতন শুরু হয়, এরপর থেকে দুই দলের মধ্যে ধীরে ধীরে দূরত্ব বাড়ে। এক পর্যায়ে 18 সালে একাদশ নির্বাচনের সময় 20 দলীয় জোটকে বাইরে রেখে বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আরেকটা জোট করে। এখানে যদিও জামাত ইসলাম বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করেছে, কিন্তু দূরত্বটা কমেনি। একাদশ নির্বাচনের পরে দ্বাদশ নির্বাচনের আগে বিএনপি তার নেতৃত্বে যুগপৎ আন্দোলন শুরু করে। যুগপৎ আন্দোলনের মধ্যে জামাতকে রাখেনি, কিন্তু জামাত যুগপৎ আন্দোলনের কর্মসূচির সাথে তারা স্বতন্ত্রভাবে 2-3টা কর্মসূচি পালন করেছে, পরে আর করে নাই নানান অভিযোগের প্রেক্ষিতে। কিন্তু এরপরে আমরা দেখি জামাত ইসলামীর নায়েবে আমির সম্ভবত মাওলানা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর যখন মারা যান, এরপরে বিএনপি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার মৃত্যুতে এই বিবৃতি দেয়। এরপরেই তারেক রহমান এবং তার স্ত্রীর একটা রায় হয়েছিল। এই রায়ের নিন্দা জানিয়ে জামাত ইসলাম বিবৃতি দেয়। ওই বিবৃতির প্রেক্ষিতে ওই দুই দল আবার কাছাকাছি আসে এবং এমনও পর্যায়ে গেছে যে যুগপৎ আন্দোলনকে এক মঞ্চে রাখা যায় কিনা এবং ওই মঞ্চে জামাত ইসলামী আনা যায় কিনা বিএনপি খুব ভালো করে চিন্তা করছিল। কিন্তু বিএনপির সঙ্গে যে দলগুলো ছিল, সমাজতান্ত্রিক দলগুলো ছিল, ওদের শক্ত অবস্থানের বাম দল শক্ত অবস্থানের কারণে ওই পর্যায়ে যেতে পারেনি। এরপর তো নির্বাচন হয়ে যায়, এরপরে আপনার হয়ে যায় গণ অভ্যুত্থান হয়ে যায়। এই অভ্যুত্থানের পরে জামাত ইসলাম এবং বিএনপি নানান কারণে বিভিন্ন কথাবার্তা, একজনের বিপক্ষে আরেকজন আপনারা দেখেছেন, একটা দূরত্ব তৈরি হয়। এখন আবার জামাত ইসলাম বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে মিলে নির্বাচনী ঐক্য তৈরি করা যায় কিনা এই চেষ্টা করছে, পাশাপাশি বিএনপিও চেষ্টা করছে। এটা একটা তর্কের বিষয় যে ইসলামী দলগুলোর যদি কোনো মোর্চা হয় তাহলে ভোটের ক্ষেত্রে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কিনা। কিছুটা তো হবেই, কিন্তু কতটুকু হবে এটা সামনে দেখার বিষয়। আরেকটা বিষয় তো এখানে মনে হয় বলা যেতে পারে যে নির্বাচন সবশেষ যেটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল সেটি 2001 সালেরটা বলা হয়ে থাকে। এরপর 8 সালে যে নির্বাচন, এই যে এরপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলো আসলে ভোট কার কতটুকু সেই ভোট ব্যাংকটা জানারও সুযোগ হয়নি নির্বাচনগুলো। এই দিক থেকে আসলে কে কতটা এগিয়ে থাকবে এটা বলা মনে হয় একটু ডিফিকাল্ট হয়ে যায়। এর আগে নির্বাচনগুলো যত নির্বাচনে জামাত ইসলাম বিএনপির সঙ্গে একসাথে নির্বাচন করেছে, ভালো সিট নিয়ে ওরা পাশ করেছে, সর্বশেষ 18 বা এই ধরনের। কিন্তু এককভাবে যখন নির্বাচন জামাত ইসলাম করলো, খুব কম সংখ্যক ভোট পেয়েছে। এই ক্ষেত্রে দেখা যায় যে দুই দল যখন একসাথে নির্বাচন করে তখন ভালো অবস্থা হয়, আর বিচ্ছিন্ন হলে জামাত ইসলাম একটু ক্ষতিগ্রস্ত হয়। তবে এটা বলা যেতে পারে যে প্রতিযোগিতা কোন দিকে যাবে আসলে নির্বাচন যত এগিয়ে আসবে বা নির্বাচন হলেই বোঝা সম্ভব। রাইট, হ্যাঁ, ঠিক। এরপরে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাবো যে এই যে জোটের রাজনীতি, ইসলামী আন্দোলনকে নিয়ে যেহেতু আমরা কথা বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ
আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে গেলে বেশি লাভবান হবে নাকি এককভাবে নির্বাচন করলে? না, জোটে গেলে তো বেসিক্যালি জোটে থাকলে লাভবান বেশি হয়, এটা স্বাভাবিক। কারণ জোটের অন্যান্য দলগুলোর ভোট একত্র হয়ে মুভিং হয়, ভোটে অবশ্যই লাভবান হবে। সেক্ষেত্রে প্রার্থীর একটা বাধ্যবাধকতা থাকবে যে সব আসনে প্রার্থী দিতে পারবে না। স্বাভাবিক, প্রার্থী তো একক দল হিসেবে যেভাবে প্রার্থী দিতে পারবে, তো জোটে গেলে সবাইকে নিয়ে নির্বাচনে নামতে হবে, সেই বাধ্যবাধকতা থাকবে। আরেকটি বিষয়ে আপনার কাছে আপনার মতামত জানতে চাবো যে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার আজকে একটি জরিপ প্রকাশ করেছে। সেই জরিপে তারা বলছে যে তরুণরা কমপক্ষে 3 বছর চান অন্তর্বর্তী সরকারকে। আপনি কি মনে করেন? একদিকে রাজনৈতিক দলগুলো বলছে যে স্বল্প সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া হোক, অন্যদিকে তরুণদের এই জরিপ। না, ভালো এই জরিপটা, আমিও দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জরিপটা কিভাবে ওরা করলো, মানে কতজনের সাথে ওরা কথা বলেছে, এটার ইয়াটা কি, মানে ওই টার্মস অফ রেফারেন্সটা কি। তো এটা একটা মত দিতেই পারে। এই মতটা আমি আশা করি আমাদের যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন বা অন্য স্টেক হোল্ডার যারা আছেন তারা দেখবেন, নিশ্চয়ই তারা ভাববেন তরুণদের মতামতটা। এই বাসির ভাই, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এরপরে কখনো আবারও কথা হবে। ধন্যবাদ। এবার পরবর্তী প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 3 বছরের পক্ষে তরুণরা। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোতে নানা বক্তব্য রয়েছে। তবে যাদের হাত ধরে অভ্যুত্থান হয়েছে সেই তরুণদের অধিকাংশ বলছেন বর্তমান অস্থায়ী সরকারের মেয়াদ 1 থেকে 3 বছর হওয়া উত্তম। সমসাময়িক বাংলাদেশে যুব সমাজের অবস্থান, ভাবনা ও প্রত্যাশা জানার জন্য সরাসরি ও অনলাইনে এই জরিপ করেছে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার BYLC। আজ রাজধানীর মহাখালীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে ইউথ ম্যাটার্স সার্ভে শীর্ষক এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের তথ্য অনুযায়ী পতিত আওয়ামী লীগের চেয়ে বর্তমান পাবলিক প্ল্যাটফর্মে নিজেদের মতামত প্রকাশে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশিরভাগ তরুণ তরুণী, শতকরায় যা 78%। 46.15% তরুণ তরুণী মনে করেন বর্তমানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 থেকে 3 বছর হওয়া উচিত। এর মধ্যে সরাসরি জরিপে মত দেন 41.4% এবং অনলাইনে মত দেন 50.9%। সরাসরি জরিপে 86% ও অনলাইনে 39% তরুণ মনে করেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। এছাড়াও সরাসরি জরিপে প্রায় 69% ও অনলাইনে অংশ নেওয়া 85% তরুণ মনে করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ প্রদর্শন করা উচিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে ঢাবি প্রশাসনের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এরই মধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এ কথা জানান। পায়ে হেঁটেই গাজায় পৌঁছেছে প্রায় 2 লাখের বেশি ফিলিস্তিনি। পায়ে হেঁটে 2 ঘন্টার মধ্যে উত্তর গাজায় পৌঁছে গেছে 2 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ফিলিস্তিনিদের সোমবার সকাল 7টা থেকে পায়ে হেঁটে আল রশিদ স্ট্রিট এবং সকাল 9টা থেকে গাড়িতে করে সালাহদ্দিন স্ট্রিট অতিক্রম করার অনুমতি দেওয়া হয়। সীমান্ত খুলে দেওয়ার পরেই ফিলিস্তিনিরা পায়ে হেঁটে উত্তর গাজার উদ্দেশ্যে রওনা দেন। 2 ঘন্টার মধ্যে দেখা গেছে 2 লাখেরও বেশি ফিলিস্তিনি গাজায় প্রবেশ করেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর গাজা। সেখানকার 2/3 ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়েছে। পুরো গাজা উপত্যকায় এই হার 59.8%। ফিলিস্তিনিরা এমন সময় নিজেদের বাসভূমিতে ফেরার সুযোগ পেয়েছেন যখন তাদের আর হারানোর কোনো কিছুই বাকি নেই। এই ধ্বংসস্তূপের মধ্যেই তাদের আবার ফিরে আসতে হচ্ছে। তারা জানেন না যে সামনের দিনগুলো তাদের কেমন হবে। সবশেষ খেলাধুলা। বরিশালের কাছে হেরে প্লে অফের দৌড়ে পিছিয়ে গেল খুলনা। খুলনা টাইগার্সের ব্যাটাররা আজ দুর্দান্ত ছিলেন। যারা উইকেটে এসেছেন সবাই রান পেয়েছেন, তবে বোলারদের ব্যর্থতায় জয় পায়নি খুলনা। এই হারে প্লে অফের দৌড়ে কিছুটা পিছিয়ে গেছে তাদের দল।
অন্যদিকে টানা 5 জয়ে 16 পয়েন্ট নিয়ে রংপুরকে ছুঁয়েছে বরিশাল। তবে গড় রানে পিছিয়ে তাদের অবস্থান 2 নম্বরে। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 187 রান সংগ্রহ করে খুলনা। জবাবে খেলতে নেমে 19 ওভার 1 বলে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।